আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী এখন নতুন দিল্লি অভিমুখে। পৃথিবীর যে কোনো সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে ভারতের অপারেশন সিন্ধুর মাধ্যমে 110 জন ছাত্রছাত্রী দিল্লি এসে পৌঁছেছে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনেও ভোট নেওয়া চলছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ চেন্নাইয়ে শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্বে ক্রোয়েশিয়ায় প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত ক্রোয়েশিয়া সম্পর্কের জন্য ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা ক্ষেত্র গড়ে তুলবে। সফরকালে প্রধানমন্ত্রী বান্সকি ড্যাফেরিতে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর যৌথ এক প্রেস বিবৃতিতে বিশ্ব শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রী মোদী যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালোভাবে সওয়াল করে বলেন, ইউরোপ বা এশিয়া যুদ্ধ করে কোথাও সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না। আলোচনা এবং কূটনীতি একমাত্র কার্যকর পথ। প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রসঙ্গে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসবাদকে মানবতার অন্যতম শত্রু হিসেবে উল্লেখ করে তিনি 22 এপ্রিল পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাশে থাকার জন্য ক্রোয়েশিয়ার নেতৃবৃন্দ এবং জনগণকে ধন্যবাদ জানান। সংকটের সময় এই সমর্থন পারস্পরিক বিশ্বাস এবং সৌহার্দ্যের সম্পর্কের গভীরতার প্রতিফলন। উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী করতে এবং স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সম্মত হয়েছেন। নতুন নতুন সহযোগিতার জন্য চিহ্নিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ওষুধ, কৃষি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সেমিকন্ডাক্টর। শ্রী মোদী জাহাজ নির্মাণ, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন। প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সরঞ্জাম শিল্পস্তরের অংশীদারিত্বকে অন্তর্ভুক্ত করার জন্য একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার পরিকল্পনা করা হবে। ऐसे बहुत से क्षेत्र हैं जहां हमारी अर्थव्यवस्थाएं एक दूसरे की पूरक हो सकती है। हमारे इन क्षेत्रों को चिन्हित किया गया। हमने द्विपक्षीय व्यापार को बढ़ाने और विश्वसनीय सप्लाई चेन तैयार करने के लिए कई क्षेत्रों में सहयोग बढ़ाने का निर्णय लिया है। हम फार्मा, एग्रीकल्चर, इंफॉर्मेशन टेक्नोलॉजी, क्लीन टेक्नोलॉजी, डिजिटल टेक्नोलॉजी, रिन्यूएबल एनर्जी ऐसे कई महत्वपूर्ण विषयों में सहयोग को बढ़ावा देंगे। স্বদেশ অভিমুখে যাত্রা শুরু করার আগে প্রধানমন্ত্রী উষ্ণ আতিথেয়তার জন্য ক্রোয়েশিয়ার সরকার এবং জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সফরকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ভারত ক্রোয়েশিয়া সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। जागरेब की इस ऐतिहासिक और मनमोहक धरती पर जिस उत्साह, आत्मीयता और स्नेह से मेरा स्वागत हुआ है, उसके लिए मैं प्रधानमंत्री जी और क्रोएशिया सरकार का हार्दिक आभार व्यक्त करता हूं। किसी भी भारतीय प्रधानमंत्री की क्रोएशिया की ये पहली यात्रा है और इसका सौभाग्य मुझे मिला है। উত্তর ইরান থেকে 110 জন ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে নতুন দিল্লিতে আজ ভোররাতে একটি বিমান এসে পৌঁছেছে। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ভারত অপারেশন সিন্ধু প্রকল্পের প্রথম ধাপে এই ছাত্রছাত্রীদের আর্মেনিয়ার মধ্য দিয়ে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনল। ইরান ও আর্মেনিয়ায় ভারতীয় আধিকারিকদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে এই ছাত্রছাত্রীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে পৌঁছায়। তারপর সেখান থেকে একটি বিশেষ বিমানে তারা ভারতে এসে পৌঁছায়। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে ইরান ও আর্মেনিয়ার সরকারের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় নাগরিকদের ইরানের অভ্যন্তরে তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে এবং সম্ভাব্য বিকল্পগুলি ব্যবস্থা করে তাদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করছে ইরান। ইরানে যেসব ভারতীয় নাগরিক রয়েছেন তাদের তেহরানের ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন এবং নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের 24 ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত আরো তীব্র হয়েছে। ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন জায়গায় 3 দফা বিমান হামলা চালিয়েছে। ইরানের প্রশাসন এবং মানবাধিকার গোষ্ঠীগুলির অনুমান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 585 জন নিহত এবং 1300 জনেরও বেশি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই বেসরকারি নাগরিক। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও জানিয়েছে, ইসরায়েলি অভিযানে 2015 সালে পারমাণবিক চুক্তির অধীনে একসময় তাদের পর্যবেক্ষণ করা 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের পারমাণবিক শক্তি হ্রাস পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইরানের অনুরোধের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল নিউ ইয়র্কে ইরানের বিষয়ে একটি জরুরি অধিবেশন আহ্বান করবে। পাকিস্তান, চীন এবং রাশিয়া ইরানের এ সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের মধ্যেই একটি গোলটেবিল বৈঠকে পুতিন বলেন, তেহরানের পারমাণবিক প্রকল্প যাতে শান্তিপূর্ণভাবে হয় ও ইসরায়েলের নিরাপত্তা বিষয়কে মাথায় রেখে মস্কো 2 দেশের মধ্যস্থতায় সহায়তা করতে পারে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঐতিহাসিক করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ দিবসে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করতে গ্রাম প্রধানদের আবেদন জানিয়েছেন। বিশিষ্ট পরিবেশবিদ, বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অরণ্য ঋষি বলে খ্যাত মারুতি চিথামপাল্লি আজ 93 বছর বয়সে মহারাষ্ট্রের সোলাপুরে প্রয়াত হয়েছেন। তিনি নিজের জীবন অরণ্য, বন্যপ্রাণ ও বন্যপ্রাণ সংরক্ষণ সাহিত্যের প্রতি উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে আজ 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গুজরাটে 2টি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে 1টি করে আসনে ভোট নেওয়া চলছে। আগামী বছর পশ্চিমবঙ্গ এবং কেরালায় বিধানসভা নির্বাচনের আগে এই 2 রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের জনপ্রিয়তার পরীক্ষা করার একটি সুযোগ পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে ভোট নেওয়া আপাতত নির্বিঘ্নেই চলছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে দেশব্যাপী কৃষি গবেষণা ও তার প্রসার এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় 60,000-এর বেশি কর্মসূচির আয়োজন করা হয়েছে। অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে। মহিলাদের টি-20 বিশ্বকাপের সূচি গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলাটি হবে এজবাস্টনে 14 জুন। আগামী বছর 12 জুন থেকে 5 জুলাই পর্যন্ত মহিলাদের টি-20 বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, এজবাস্টন, রোজবেল, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল, ব্রিস্টল, লর্ডসের মাঠে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। 12 জুন উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। মহিলাদের টি-20 বিশ্বকাপের প্রতি গ্রুপে 6টি করে দল খেলবে। গ্রুপ এতে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জনকারী 2টি দল। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 গতকাল চেন্নাইয়ে শুরু হয়েছে। মহিলাদের বিভাগে হকি কর্ণাটক হকি কেরালাকে 7-0 গোলে এবং হকি মহারাষ্ট্র হকি হিমাচলকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পুরুষদের বিভাগে হকি পাঞ্জাব হকি পুডুচেরিকে 3-2 গোলে এবং হকি তামিলনাড়ু কেরালা হকিকে 8-0 গোলে পরাজিত করে। ওড়িশা, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু ও কেরালা এই 8টি দল মহিলাদের বিভাগে অংশগ্রহণ করেছে। পুরুষদের বিভাগে 11টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার ফাইনাল হবে 27 জুন। শেষে বিশেষ খবর আরো একবার। 3 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী এখন নতুন দিল্লি অভিমুখে। পৃথিবীর যে কোনো সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে ভারতের অপারেশন সিন্ধুর মাধ্যমে 110 জন ছাত্রছাত্রী দিল্লি এসে পৌঁছেছে। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।